দেখি যে এই অপরিচিতা গল্পের মূল উদ্দেশ্য কি, কেনই পাঠ্য করা হয়েছে এবং কতটুকু অংশ আমরা পেয়েছিলাম। আগের পর্বে যারা হয়তো কোনো কারণে মিস করেছো তারা একটু খেয়াল করে দেখো। গল্পের নাম অপরিচিতা। এক সময়ে যে যৌতুক প্রথা বা পণ প্রথা ভয়াবহ আকার ধারণ করেছিল সমাজে, ভীষণ একটি ব্যাধি ছিল, এখনো আছে আমাদের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায়, নানা রূপে নানা ঢঙে আসলে। তো সেই যৌতুক প্রথার পণ প্রথার ভয়াবহতার শিকার হয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার 3 কন্যাই। তো সেই ব্যক্তি জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে তিনি পরপর অনেকগুলো গল্প লিখেছেন। 16টি গল্পে আমরা যৌতুক বিরোধী মানসিকতার পরিচয় পাই রবীন্দ্রনাথ ঠাকুরের। তার মধ্যে উল্লেখযোগ্য আছে আমাদের অপরিচিতা, দেনা পাওনা, শুভা গল্পেও আছে, তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে পেয়েছো, হৈমন্তী, নষ্টনীর। এই গল্পগুলোতে যৌতুক বিরোধী যে অবস্থানটা সুস্পষ্ট করে তুলেছেন। একই সাথে তিনি নারীর যে স্বকীয়তা, নিজস্বতা, সেই দিকগুলো তুলে ধরেছেন। তা আমরা গল্পের 3টি পর্বে দেখানোর চেষ্টা করেছি। প্রথম পর্বে আছে এই গল্প লেখার প্রেক্ষাপট, তার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা, যৌতুক প্রথার উদ্ভবের কারণ, বিকাশের কারণগুলো। দ্বিতীয় পর্ব থেকে আমরা গল্প শুরু করেছিলাম, ধারাবাহিক আলোচনায় ছিলাম এবং গল্পের শুরু থেকে যে থিমগুলো আমরা পেয়েছিলাম সেগুলো গত পর্বে আমরা দেখিয়েছি। এবং তৃতীয় পর্বে আমরা গল্পের বাকি অংশ আলোচনা করেছি। আজকে তার অবশিষ্ট অংশ আলোচনা করব। তো বন্ধুরা, প্রস্তুত আছি, চলে যাই আমাদের অপরিচিতা গল্পের মূল আলোচনায়। বন্ধুরা, যেটা বলছিলাম যে আগের আলোচনায় তোমরা কিন্তু দেখেছো যে স্বয়ং লেখক গল্প কথক হিসেবে এই গল্পে উপস্থিত হয়েছেন অনুপম নামক একটি চরিত্রে। গল্প কথক স্বয়ং নিজের জবানিতে এই গল্পটা বর্ণনা করছেন। সাহিত্যের এটি একটি স্টাইল বা এটি একটি নতুন ধারা, যে কোনো একটি চরিত্রের মধ্য দিয়েও গল্পের কাহিনী এগিয়ে নিতে পারেন, আবার স্বয়ং গল্প কথক নিজেও কোনো একটি চরিত্রে দাঁড়িয়ে যেতে পারেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর এখানে অনুপম চরিত্র নামে নিজেই গল্প কথক হিসেবে এই চরিত্রে উপস্থিত হয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে অনুপম নামক যে চরিত্রটি আছে, তার বাবা অত্যন্ত গরিব ছিলেন, মা অত্যন্ত গরিব ছিলেন, এবং সেই গরিব পরিবার থেকে উঠে আসা একটি পরিবার যারা আজকে অনেক ধন সম্পত্তির মালিক হয়েছে। কারণ অনুপমের বাবা উকিল ছিলেন, ওকালতি করে প্রচুর ধন সম্পদ উপার্জন করেছেন। সারাটি জীবন তিনি ব্যয় করেছেন ধন সম্পদ উপার্জনের কাজে, কিন্তু সেই ধন সম্পদ ভোগ করার বা জীবনটাকে উপভোগ করার যে সময়, সুযোগ, সেটি কিন্তু তিনি পাননি। তিনি শেষ অবকাশ নিয়েছেন জীবন থেকে চিরবিদায়ের মধ্য দিয়ে। এই জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে সেই চিরন্তন দর্শনটাই দেখে দিয়েছেন যে অর্থ সাধনাই জীবন সাধনা নয়, অর্থাৎ শুধু টাকা পয়সার পেছনে ছোটাই আমাদের জীবনের মূল লক্ষ্য নয়, সেটি দেখিয়েছেন। দ্বিতীয়ত দেখিয়েছেন যে অনুপমের মা এই যে গরিব ঘর থেকে আজকে অনেক প্রাচুর্যের অধিকারী হয়েছেন, বিত্ত বৈভবের অধিকারী হয়েছেন, ফলে তার মধ্যে একটি শো অফ টেন্ডেন্সি আছে, একটা প্রচার করা, নিজের ধন সম্পদ আছে, ধনী, এই হাম্বড়া ভাব দেখানোর বা বংশমর্যাদা, এই বিষয়গুলো সমাজে সবার সামনে দেখানোর একটি প্রবণতা তার মধ্যে আছে, যার জন্য লেখককে তিনি কোলে কোলে মানুষ করেছেন। অনুকূল প্রতিকূল কোন পরিবেশের মধ্যে অভিযোজিত হয়ে যে বড় হয়ে ওঠার যে ব্যাপারটি, সেটি কিন্তু সুযোগ দেননি। ফলে লেখক যেটা হয়েছে, তিনি নিজেই বলছেন যে 27 বছর বয়স তার, কিন্তু এই 27 বছর বয়সেও তিনি চির শিশুই রয়ে গেছেন। অর্থাৎ বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে, পাপ পুণ্য, পতন উত্থান, অনুকূল প্রতিকূল বিভিন্ন আবহাওয়া জলবায়ুর মধ্য দিয়ে, পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে বেড়ে ওঠার যে পরিপক্কতা, যে পরিপূর্ণতা, সেটা কিন্তু লেখক বা অনুপম চরিত্রের হয়ে ওঠেনি। তিনি বয়সের দিক থেকে বড় হয়েছেন, কিন্তু তার স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য এখনো চির শিশুই রয়ে গেছে। এবং তিনি রীতিমতো বিদ্রুপ করে বলেছেন যে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই, অর্থাৎ কার্তিকের মতো আদরের সন্তান হয়ে বড় হয়ে উঠেছেন। সাংসারিক কোনো দায়িত্ব তিনি পালন করেন না, করতে দেওয়া হয় না, কারণ তার মামা মাত্র 6 বছরের বড়, যিনি তিনি এই বাড়িতে এসে তাদের সংসারের হাল ধরেছেন। ভেতরে আছেন মা, বাইরে আছেন মামা। এই সংসারের মধ্য দিয়ে লেখক অর্থাৎ অনুপম চরিত্র সুন্দর চেহারার অধিকারী, পড়াশোনায় ভালো, এবং তিনি সবগুলো পরীক্ষায় ভালো মতো পাশ করেছেন, কোনো বদভ্যাস নেই। এখন সামনে ধুধু অবসর, এমএ পরীক্ষা দিয়েছেন। এখন এই যে অবসর, কিন্তু অবসরটা আনন্দ ঘর নয়, কারণ অবসরটা তিনি উদযাপন করতে পারছেন না, যে ঠিক
আনন্দ ঘন কোনো বিষয়, সামনে কোনো চাকরি বাকরি, কোনো কাজ করবো কিছুই নেই, একেবারে বেকার বসে থাকা। ফলে এই মুহূর্তে তিনি বিয়ের কথা চিন্তা করছেন, নারী মূর্তির মরীচিকা তিনি দেখছেন। ঠিক ওই সময়ে তার বন্ধু হরিশ তাকে খবর দিল যে কানপুরে একটি ভালো কন্যা আছে, সেই কন্যার খোঁজটা দেন। কিন্তু ওই যে পরিপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী হয়ে বড় হয়ে উঠতে পারেননি বলে তিনি নিজে সেটা দেখার বা দেখে আসার সাহস করতে পারলেন না। হরিশকে বললেন যে তার মামাকে যেন ব্যাপারটি বলে, মামার কাছে যেন বিষয়টি পারেন। তারপরে মামাকে জানানো হলো, মামা বিষয়টি জানলেন, জেনে প্রথম খোঁজটা নিলেন কন্যা পক্ষের অবস্থা কি, ধন সম্পদ কিরকম, যৌতুক দিতে পারবে কিনা সেই বিষয়টি। এবং একই সাথে আরেকটি মানসিকতা যে কন্যা পক্ষ মানে নত হয়ে থাকবে, সাবমিসিভ থাকবে, নমনীয় অবস্থায় থাকবে। বর পক্ষ সবসময় দাপটের সাথে থাকবে, ডোমিনেট করবে, এবং কন্যা পক্ষ সবসময় তাদের নিচে নত অবস্থায় থাকবে। এই একটা মানসিকতা অনুপম তথা তার অনুপমের মার মধ্যে আমরা দেখতে পাই। এই পর্যায়ে ছিল আমরা আমাদের গল্পের। তো প্রাথমিক অবস্থা আমরা দেখেছি যে বিয়ের প্রাথমিক আলোচনা মোটামুটি ঠিক, কারণ ঠিক মামা যা চান যে তারা যে যৌতুকটা চান, যে যতটুকু পণ চান সেই পণ পুরোটাই দিতে পারবে কন্যা পক্ষ, কিন্তু নমনীয় থাকবে সেই ব্যাপারটি আছে। এবং দুটো দিকই মিলে গেছে, যে শ্বশুরের স্বভাব চরিত্র বেশ নমনীয়, একটিমাত্র মেয়ে কল্যাণী তার নাম, এবং টাকা পয়সা যা আছে, একসময় অনেক ধনী ছিল, এখন একটু অবস্থা দুর্বল হয়ে গেছে, কিন্তু যা আছে এটাই যথেষ্ট, এবং পণ যা চেয়েছেন পুরোটাই দেবেন। সব মিলিয়ে অনুপমের মামা রাজি হলেন, কিন্তু মনে একটুই হলো যে মেয়ের বয়সটা একটু বড়, কারণ তখন গৌরীদান প্রথা ছিল, 8 থেকে 12 বছর মধ্যে কন্যাকে বিয়ে দিতে হতো, এখন মেয়ের বয়স 15 মতো হয়ে গেছে। ফলে এইটুক শুধু মামার একটু আপত্তির জায়গা, কিন্তু ওটা মেকআপ হয়ে গেছে, এটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে, পরিপূরক হিসেবে কাজ করছে যৌতুকের পণের ব্যাপারটি। অর্থাৎ মেয়ের বয়স একটু বেড়ে গেছে, এই জন্য পণের পরিমাণটাও একটু বেশি। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো আমরা এর বাকি অংশ থেকে আজকের পর্বটা শুরু করছি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন, আমরা প্রতিটা লাইন ধরে একটু ব্যাখ্যার চেষ্টা করছি, যেহেতু অনেক বড় গল্প, অনেক পৌরাণিক প্রসঙ্গ এর মধ্যে আছে। তোমাদেরকে যেহেতু সৃজনশীল প্রশ্নে, এখন সৃজনশীল প্রশ্ন পদ্ধতি তোমার লাইনের ভেতর থেকে প্রশ্ন করে যে লেখক এখানে এটার দ্বারা কি বোঝাতে চেয়েছেন, অনুধাবনমূলক প্রশ্নগুলো। ফলে আমাদের আসলে কখনো ক্লাসে এইভাবে পুরো লাইন ধরে ধরে পড়ানো সম্ভব হয়ে ওঠে না, কিন্তু এটা উচিত, কারণ পুরো গল্প রস আস্বাদন একই সাথে যেমন আমরা করব, এবং লেখক কি বোঝাতে চেয়েছেন সেই বিষয়গুলো আমাদেরকে ভালো মতো বোঝা দরকার। ফলে তোমরা একটু মনোযোগী হয়ে বন্ধুরা, আমরা প্রতিটা লাইন ধরে ধরে, প্রতিটা বাক্য ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু খেয়াল করো। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকেই কলিকাতায় আসিতে হইল। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে, চুল কাঁচা, গোপে পাক ধরতে আরম্ভ করিয়াছে, মাত্র সুপুরুষ বটে। ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন সম্পর্কে লেখক বলছেন কতটা ভালো মানুষ, মানুষকে কতটা বিশ্বাস করেন, মানুষের প্রতি তার কতটা আস্থা, যে হরিশ অনুপমের বন্ধু হরিশ বিয়ের আলাপ নিয়ে তার কাছে গেছেন, নিজের মেয়েকে, একমাত্র মেয়েকে বিয়ে দেবেন, যার হাতে তুলে দেবেন, তাকে দেখেন উনি। সে বিয়ের অল্প কয়েকদিন আগে শুধু দেখেছেন, না দেখে হরিশের কথার উপর বিশ্বাস করে, আস্থা স্থাপন করে ভরসা করেছেন যে হরিশ যা বলছে সত্যি। যারা ভালো মানুষ তারা আসলে অন্য মানুষকে নিজের মতোই মনে করেন এবং অন্যের উপর বিশ্বাসী করেন, অন্যকে বিশ্বাস করেন, এমনটাই ব্যাপার। এই যে এখানে প্রমাণ দিলেন লেখক যে হরিশকে কতটা বিশ্বাস করেন। বিয়ের মাত্র 3 দিন আগে লেখককে স্বচক্ষে দেখেন তিনি, এবং তার সম্পর্কে লেখক বলছেন যে চুল কাঁচা, গোফে পাক ধরেছে এবং সুপুরুষ। ভিড়ের মধ্যে, অনেক মানুষের মধ্যে তাকালে শম্ভুনাথ সেনকে আগে চোখে পড়ে। তার যে দৈহিক সৌন্দর্য, সেই সৌন্দর্যের কথাই এখানে তুলে ধরছেন। সবার উপরে, সবার আগে তার উপরে চোখ পড়ে। তাহলে একই সাথে ভালো মানুষ এবং সুদর্শন, সুপুরুষ শম্ভুনাথ সেন, সেই দিকটা আমরা পেলাম।
আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে দুটি একটি কথা বলেন যেন তাহাতে পুরো জোর দিয়া বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয়, সেটিকে তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। শম্ভুনাথ বাবু একথা একেবারে যোগই দিলেন না। কোন ফাঁকে একটা হুম বা হ্যাঁ কিছুই শোনা গেল না। আমি হলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। কি দারুণ! ছোট্ট একটি অনুচ্ছেদের মধ্য দিয়ে মানুষের যে প্রবণতা, শিক্ষা দীক্ষা, আচরণিক দিকগুলো, চারিত্রিক প্রবণতা বা বৈশিষ্ট্য, সেটিকে চমৎকার করে তুলে ধরলেন। দুজন মানুষ কথা বলছেন, শম্ভুনাথ সেন এবং অনুপমের মামা। দুজনের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো এত ছোট্ট একটি অনুচ্ছেদের মধ্যে তুলে ধরলেন। দেখো, একজন শম্ভুনাথ সেন, তিনি চুপচাপ। লেখককে পছন্দ হয়েছে কিনা বোঝা গেল না, কোনো ওভার এক্সপোজ করলেন না, খুব বেশি মাত্রায় প্রকাশটা দেখালেন না যে খুব উচ্ছ্বসিত প্রশংসিত কোন আচরণ তা করলেন না, চুপচাপ আছেন। যে দু একটি কথা বললেন যেন তাতে পুরো জোর দিয়া বললেন না, মানে কথাটার জোর ছিল কিন্তু গলার স্বরে জোর না। আমরা অনেকে এই কাজটি করি, যে মনে করি লাউড ভয়েসে কথা বললেই আমার কথাটা জোর পেয়ে গেল। কথার জোর হয় আসলে বাক্যের জোরে, কথার ওজনে, গলার স্বরের ইয়েতে না, জোরে না। আমি কত জোরে, কত উচ্চ স্বরে কথা বললাম সেটা অনুযায়ী আমার কথার গুরুত্ব না, আমি যে কথাটি বলেছি সেই কথাটা কতটা মূল্যবান। তো শম্ভুনাথ সেন হলেন সেই মানুষ যিনি অল্প কথা বলেন, স্বল্পভাষী, এবং যে দু একটি কথা বলেন সেই দু একটি কথাই অনেক গুরুত্বপূর্ণ, সেটা গলার স্বরে জোর দিয়ে বলার দরকার পড়ে না। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল। ওই যে শূন্য কষি বাজে বেশি, আমরা তো জানি, এমটি ভেসেল সাউন্ডস মাচ। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয়, সেইটিকে তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। সমাজে আমাদের মধ্যে কিছু মানুষ এরকম আছে, নিজেদের ধন সম্পত্তি, প্রভাব প্রতিপত্তি প্রচার করা, প্রকাশ করা, অন্যের সামনে নিজের হাম্বড়া ভাব দেখানোর যে একটা প্রবণতা, সেই দিকটা আসলে সত্যিকারের যারা বিদ্বান, সত্যিকারের ভদ্রলোক, তারা হন বিনয়ী। তার ভেতরে যা আছে, জ্ঞান হোক, ধন হোক, সম্পদ হোক, সেটা প্রচার প্রকাশ করতে চান না। সত্যিকার অর্থে যারা ধনী মানি, যারা, তারা সেটা নিজের মধ্যে রাখেন। আর যারা হঠাৎ করে বড় লোক অথবা আগের যে অবস্থানে ছিলেন দরিদ্র বা নিচু জাতের, সেটার থেকে হঠাৎ করে যদি ধনী বা উঁচু জাতের হন, তখন ওই আগের অবস্থানটাকে ঢেকে দেওয়ার জন্য তিনি সবসময় নিজের ধন সম্পদের প্রচার প্রকাশ করার একটা অপচেষ্টা চালান। এই মামা এখানে সেই কাজটি করছেন। শম্ভুনাথ এই কথায় একেবারে যোগই দিলেন না। কোন ফাঁকে হুম, একটা হ্যাঁ, কিছুই শোনা গেল না। এই যে মামা অনর্গল তাদের ধন সম্পদের প্রাচুর্যের গর্ব করে যাচ্ছেন, আর শম্ভুনাথ সেন সেখানে চুপচাপ আছেন, কোন কথার তালই দিলেন না, হুম হ্যাঁ কিছুই না। কারণ তিনি বুঝে গেছেন যে মামা কোন স্বভাবের লোক। চুপচাপ আছে, শুধু শ্রোতা হিসেবে, মৌন শ্রোতা হিসেবে শুনে যাচ্ছেন। আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। কি দারুণ কথা! কারণ লেখক বা অনুপমের মধ্যে সেই ন্যূনতম শিক্ষাটুকু আছে যে আমি যে কথাগুলো বলছি, যার সামনে বলছি, তিনি আমার কথাটা শুনছেন কিনা, পছন্দ করছেন কিনা, সেটা আমি বুঝতে পারবো, বুঝতে পারার কথা। কিন্তু মামাকে বোঝানো শক্ত, তিনি তাকে দমানো শক্ত। কারণ মামার ওই বোধটুকি নেই যে তিনি যে কথাগুলো বলছেন এটাকে আসলে যার সামনে বলছেন সেই শম্ভুনাথ বা শ্রোতা পছন্দ করছেন না। এটা বুঝে নিজের কথাটা, আচরণটা পরিবর্তন করার কথা। কিন্তু মামা সেই বোধ শক্তি নেই বলে তিনি অনর্গল তার ধন সম্পদের গর্বের কথা, অহংকারের কথা বলেই যাচ্ছেন। অনুপম বলেন যে আমি হলে দমে যেতাম, কারণ তার সেই ন্যূনতম শিক্ষাটুকু আছে যে আমার কথাগুলো আমার শ্রোতা শুনতে চাচ্ছে কিনা, পছন্দ করছে কিনা। সমাজে কিন্তু এরকম অনেক বক্তা দেখা যায়, অনেক নেতা দেখা যায় যে কোন একটা অনুষ্ঠানে মাইক পেলেই তিনি অমায়িক হয়ে যান, অনর্গল বলতেই থাকেন। শ্রোতারা সেই কথা শুনছে কিনা, পছন্দ করছে কিনা, আগ্রহী কিনা, সেই বোধ বুদ্ধি তাদের কাজ করে না। এখান থেকে, ওই গল্প থেকে আমরা সেই শিক্ষা নিব যে আমি যার উদ্দেশ্যে কথা বলছি তিনি আমার কথাগুলো শুনতে চাচ্ছেন কিনা, শুনতে আগ্রহী কিনা। যদি আগ্রহী না হন তাহলে সেই জায়গায় আমার কথাগুলো বলা আমার নিজেকে অপমান করা। কিন্তু মামার সেই বোধ শক্তিটা নেই। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নাই।
বিহাই সম্প্রদায়ের আর যাই হোক তেজ থাকাটা দোষের, অতএব মামা মনে মনে খুশি হইলেন। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে ওপর হইতেই তাকে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। বন্ধুরা, কি দুর্দান্ত কথার কারুকাজ দেখো। শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব, তিনি তো বিনয়ী, ভদ্র, শিক্ষিত, রুচিশীল মানুষ, যার জন্য মামা যে অহংকার করছেন সেটাকে তিনি ইগনোর করার জন্য চুপচাপই ছিলেন, কোনো প্রতিবাদ করেননি, তার সাথে তালও দেননি, ভদ্রতার খাতিরে, অতি বিনয়ের খাতিরেও মিথ্যার আশ্রয় নেই। দেখো এই যে ব্যক্তিত্বটা দেখো, আমরা অনেক সময় কি করি যে বিনয় দেখাতে যে, অতি বিনয় দেখাতে যে অন্যের একটি মিথ্যা বা একটি অসত্যের সহযোগী হয়ে যায়। অতি বিনয় আমাদেরকে, আমার ব্যক্তিত্বতে আমাকে দূরে সরিয়ে দেয়। এই জায়গায় শম্ভুনাথ সেন কিন্তু সেই বিনয় দেখাতে যেও ওই মামার কথার সাথে তালও দেননি, আর নিজে ভদ্রতার খাতিরে তার কোনো প্রতিবাদও করেননি, কোনো যুক্তিতর্কেও জানি, চুপচাপ ছিলেন। তো এই চুপচাপ মৌন ভাবটি দেখে মামা ভেবেছেন যে খুবই নির্জীব, নিষ্প্রাণ, কথাই জানে না, কথা বলতে পারে না, খুবই গো বেচারা, এই জন্য মনে মনে খুশি হয়েছেন। আসলে শম্ভুনাথ সেনকে তিনি রিড করতে পারেননি, পড়তে পারেননি, বুঝতে পারেননি যে তিনি কতটা শিক্ষিত, রুচিশীল, মার্জিত লোক। তো মামা খুশি হয়েছেন যে বিহাই সম্প্রদায়ের আর যাই হোক এই তেজ থাকাটা দোষে, যে বিহাই অর্থাৎ মেয়ের বাবা তারা এই বাড়িতে আসবেন, সবসময় মাথা হেঁট করে আসবেন, নত থাকবেন, নমনীয় থাকবেন, জি হুজুর ভাব দেখাবেন, এইরকম একটা চান বরপক্ষরা। তো মামা এর জন্য খুশি হলেন। আর কি করলেন, নিজের বংশমর্যাদা, আভিজাত্য দেখানোর জন্য, নিজের বড়ত্ব প্রমাণ করার জন্য একটি অভদ্র, অভব্য, অসভ্য কাজ করলেন। কি সেটা? সংক্ষেপে উপর হইতেই তাকে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। দেখো, অথচ হিন্দু সম্প্রদায়ে কিন্তু বলা হয় অতিথি দেবো ভবা, অতিথি নারায়ণ। অতিথিকে দেবো ভবা, দেবতার সাথে তুলনা করা হয়, অতিথিকে নারায়ণের সাথে তুলনা করা হয়। সেই হিন্দু সম্প্রদায়ের হয়েও তিনি কি করলেন, শুধু নিজের অহংকার, মিথ্যা আভিজাত্য প্রমাণ করার জন্য, প্রকাশ করার জন্য উপরের থেকেই সংক্ষেপে বিদায় দিয়ে দিলেন। যিনি দুদিন বাদে পরমাত্মীয় হচ্ছেন, বিয়ে হচ্ছেন, তার কন্যাকে তার ভাগ্নের সাথে বিয়ে করাচ্ছেন, সেই জায়গায় নিচে গাড়িতে তুলেও দিতে গেলেন না। এটা খুব মিনিমাম একটা কার্টিজি, খুব ছোট্ট একটা এটিকেট, ভদ্রতা, যে আমার বাসায় মেহমান এসছে, আমি নিজে তাকে রাস্তা পর্যন্ত বিদায় দিব, সি অফ করে আসবো। অথচ নিজের বড়ত্ব দেখানোর জন্য তিনি উপরে রয়ে গেলেন, ওখানেই শর্টকাটে বিদায় করে দিলেন। অর্থাৎ অস্থি মজ্জায় মিথ্যা আভিজাত্য, মিথ্যা বংশমর্যাদার, টাকার অহংকার, এগুলো অনুপমের মা এবং মামার মধ্যে অস্থি মজ্জায় মিশে আছে। তার প্রমাণ এই যে দিলেন। দেখে আমরা যেন কখনো এই কাজগুলো না করি। অতিথি, মেহমান, আতিথেয়তা, এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং অত্যন্ত মানবিক একটি গুণ। আগে জানো, এই বাংলাদেশে সরাইখানা ছিল, অর্থাৎ রাস্তার ধারে ধারে ঘর তুলে রাখতেন যারা রাস্তার পাশের বাসিন্দা। তোমরা মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধটি পড়েছো, সেখানেও দেখেছো। মধ্যপ্রাচ্যে কিন্তু এই অতিথিকেও অনেক বেশি আতিথেয় করা অনেক বড় একটি সওয়াবের বা পুণ্যের কাজ হিসেবে মনে করা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করছেন, তখন কিন্তু ওই উম্মে মাবুদ, আবু মাবুদের বাড়িতে অতিথি হিসেবে কিছুক্ষণ আশ্রয় নিয়েছিলেন এবং ছাগের দুগ্ধ দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃষ্ণা নিবারণ করেছিলেন। কাজে অতিথি অনেক গুরুত্বপূর্ণ জিনিস। তার আতিথেয়তা, তার সম্মান জানানো, তাকে উপযুক্ত সম্ভাষণ, সম্মান করা, খাতির যত্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানবিক গুণ। মামা এবং অনুপমের মার মধ্যে এই বিষয়টা একেবারেই নাই, কারণ তাদের মিথ্যা আভিজাত্য, অর্থের অহংকার পুরো বিষয়গুলোকে ছাপিয়ে উঠে গেছে। এরপরে যাচ্ছি, পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া থাকেন। কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপরে গহনা কত ভরির এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাঁধাবাঁধি হইয়া গেল। আমি নিজে সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল। মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ এবং সে অংশের ভার যার উপরে তিনি এক কড়াও ঠকিবেন না। খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা আছে বন্ধুরা। এই যে এই গল্পের যে প্রেক্ষাপট, পার্সপেক্টিভটা, যে
কারণে যে ঘটনার পরিপ্রেক্ষিতে লেখক এই গল্পটি লিখলেন, সেই ভয়াবহ পণ প্রথা, যৌতুক প্রথা, সেটার সম্পর্কে এই জায়গায় লেখক নিজেই কি বলছেন দেখো। পণ নিয়ে শম্ভুনাথ সেনের সাথে, যৌতুক নিয়ে শম্ভুনাথ সেনের সাথে অনুপমের মামার দর কষাকষি চলছে। লেখক বলছেন যে আমি ওই আসরে ছিলাম না, সেখানে উপস্থিত ছিলাম না, সোনা কত দরের, কত ভরির হলো, টাকা পয়সা কোনটা কত, এটা এক্সাক্ট অঙ্কটা জানি না, কিন্তু মনে মনে বিশ্বাস করি, যে মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ। এই যে দেখো, অনুপম আধুনিক শিক্ষায় শিক্ষিত, অথচ তার মধ্যে সেই প্রাচীন বর্বর মানসিকতা, পণ প্রথা লেখক অবলীলা স্বীকার করছেন। মনে জানতাম, লেখক বলছেন আমি বিশ্বাস করি যে পণ নেওয়া এটা বিয়েরই একটা অংশ। দেখো, যৌতুক লোভী মানসিকতা অনুপম চরিত্রের মধ্যেও আছে। অথচ আরেকটি গল্প দেনা পাওনা, লেখকের রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রথম যৌতুক বিরোধী গল্প দেনা পাওনা, সেখানে কিন্তু এই পুরুষ চরিত্রটা, নিরুপমার যে হাজব্যান্ড, সে কিন্তু আবার পুরোটাই যৌতুক বিরোধী। তার বাবাকে তিনি বলেছেন যে বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়াই যাইব, দরদাম কেনা বেচার কথা আমি জানি না, আমি বুঝি না। স্পষ্ট করে বলেছেন যে আমি যৌতুক চাই না, তোমাদের এই দর কষাকষি। নিজের বাবাকে, জন্মদাতা বাবাকে বিয়ের আসরে তিনি বলেছেন না, বিয়ে করতে আসলে আমি বিয়ে করে যাব। ওই চরিত্রটাকে তিনি তৈরি করেছিলেন সেই যৌতুক বিরোধী একটি পুরুষ চরিত্র হিসেবে। কিন্তু এইখানে যে চরিত্রটা, অনুপম চরিত্র, তার মনে মনে বিশ্বাস, তিনি জানেন যে যৌতুক নেওয়া এটা বিয়ের একটা অংশ, বিয়ের একটা পার্ট, যৌতুক নিতে হয়, এই স্থূল কাজ, এটা একটা বেশ বড় গুরুত্বপূর্ণ ব্যাপার এবং বিয়ের একটা অপরিহার্য অংশ, এটা তিনি জানেন, বিশ্বাস করেন। তবে ওই আসরের থেকে কোনটা কত দরদাম হলো এটা জানেন না, কারণ তার যেহেতু পরিপূর্ণ ব্যক্তিত্ব নিয়ে তিনি বেড়ে ওঠেন নাই। ওই মামার সাথে বিয়ের আসরে হবু শ্বশুরের সামনে বসে দর কষাকষি করবেন, এই স্পর্ধাই তার নাই। ফলে তিনি বলছেন আমি বিশ্বাস করি যৌতুক নিতে হবে, বাট আমি ওই আসরে ছিলাম না। তবে যিনি ছিলেন তার মামা, সেই মামা এতটাই চতুর। দেখো, চালাক শব্দটা ইতিবাচক, চতুর শব্দটা কিন্তু নেতিবাচক। কানিং, ক্লেভার আমরা ব্যবহার করি, ছেলেটি চালাক, চালাক পজিটিভ অর্থে, চতুর কিন্তু নেগেটিভ অর্থে, নেতিবাচক অর্থে। কানিং, শিয়ালকে আমরা ধূর্ত বা চতুর বলি, চালাক না, চালাক ইতিবাচক। লেখক এখানে বলছেন অসামান্য চতুর। চতুরই একটি অ্যাডজেক্টিভ, তার আগে আবার আরেকটি বিশেষণ অসামান্য যোগ করে, বিশেষণের অতিশয়ন করে বুঝিয়ে দিলেন যে মামা সুচতুর, অত্যন্ত চতুর একজন লোক। কোনো কিছুতে তিনি হারবেন না। নিজের লাভ কিভাবে, নিজের স্বার্থটা আগে কিভাবে আসবে, সেই দিকটা তিনি জানেন, খুব ভালো মতো বোঝেন। এতটাই বৈষয়িক, এতটাই স্বার্থান্ধ, এতটাই স্বার্থপর। ফলে লেখক বলছেন আমি ওই আসরে না থাকলেও কিছু আসে যায় না। যিনি ছিলেন তিনি এক কড়াও ঠকবেন না, এই জন্য নিশ্চিন্ত ছিলেন। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। কথার মারপ্যাচটা দেখো বন্ধুরা, মামা একজন সজীব প্রাণী, তাকে তিনি বস্তু বলে এখানে তুলনা করলেন, যে একটা গর্বের বস্তু, গর্বের সামগ্রীর জন্য মামা একটা অ্যাসেট আমাদের, নেতিবাচক অর্থে। যে মামা এতটাই চতুর, এত অসামান্য চতুর পাকা লোক, যে আমাদের সংসারে একটা গর্ব, তিনি গর্বের বস্তু। যেখানে আমাদের কোন সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন, এই একেবারে ধরা কথা। এই জন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারের এই জেদ, ইহাতে যে বাচুক আর যে মরুক। দেখো কতটা কতটা অমানবিক আচরণ, কতটা স্বার্থপর আচরণ, যে তাদের জেদ আমরা সবসময় জিতব, যে কোনো জায়গায়, যে কোনো বিষয়ে। কারোর সাথে কোনো ডিলিংস হোক, কারোর সাথে কোনো বিষয়ে বোঝাপড়া হোক, তাদেরকে জিততেই হবে। এই যে একরোখা একগুয়ে স্বভাব এবং নিজেদের সবসময় বড় করে ধরে রাখার যে অপচেষ্টা, সেটা এখানে প্রমাণ করলেন লেখক, তুলে ধরলেন যে তাদের পরিবারেরই এটা একটা বৈশিষ্ট্য। যেখানে কোনো স্বার্থ আছে, আগে নিজের স্বার্থটা আছে, আমাকে জিততে হবে, আমাকে লাভবান হতে হবে, অন্যজন মরুক আর বাঁচুক। এটা কি মানুষের ধর্ম বন্ধুরা? আমরা কামিনী রায়ের কবিতায় কি পড়েছি? আপনার আলোয় বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। একেবারে ভিন্ন ফিলসফি এখানে। শুধু নিজের 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 স্বার্থ, নিজের স্বার্থ ছাড়া। মামা এবং তার বোন অর্থাৎ অনুপমের মা,
দুজনে নিজের স্বার্থ ছাড়া দ্বিতীয় অন্য কোনো কিছুর দিকে তাদের খেয়াল নেই এবং বলছেন অন্য পক্ষ বাঁচুক বা মরুক। কতটা স্বার্থান্ধ তারা, নিজের স্বার্থ ছাড়া কখনোই অন্য মানুষের অভাব অনটন, অন্য মানুষের সুখ দুঃখ, হাসি আনন্দ কোনো কিছুই তাদের বিবেচনার মধ্যে আসে না। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল, বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়। তাহাদিগকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হইবে সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসলেন। তুমি ভাবতে পারছো বন্ধুরা, যাদের সাথে একটা আত্মীয়তার সম্পর্ক স্থাপিত হচ্ছে তাদেরকে পদে পদে অপমান করা, পদে পদে বিপদের সম্মুখীন করে দেয়া কি বিকৃত একটা মানসিকতা না? যাদের সাথে আজ বাদে কাল আত্মীয়তার একটা বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন, সেই জায়গায় ওই পক্ষকে পদে পদে অপমান করা, অপদস্থ করা, ছোট করা, হেয় করা, বিপদের মুখোমুখি ফেলে দেওয়ার কি ধরনের একটা জঘন্য নিকৃষ্ট একটা মানসিকতা তাদের। এখনো কিন্তু আমাদের সমাজে এরকম মানসিকতার অনেক পরিবার আছেন, অনেক লোক আছেন। প্রতিপক্ষ মনে করে, কোনের পক্ষকে সবসময় প্রতিপক্ষ মনে করে, শত্রুপক্ষ মনে করে, অথচ পরমাত্মীয়ের একটা সম্পর্ক স্থাপিত হচ্ছে। তবে আশার কথা, খুশির কথা এটা যে কিছু কিছু পরিবারের মধ্যে এখন বোধোদয় হয়েছে, তারা কিন্তু এই বিয়ে প্রসঙ্গে অন্তত বর পক্ষ কনের পক্ষ উভয়ে মিলে মিশে অনুষ্ঠান আয়োজন করে, যাতে কোনো পক্ষের কোনো ক্ষতি না হয়। এক পক্ষ আরেক পক্ষের অবস্থানটা বিবেচনা করে, কনের পক্ষ বর পক্ষের অবস্থানটা বিবেচনা করে। এটা একটা শুভ লক্ষণ সমাজে। তবে এখনো কিন্তু এই মানসিকতা, অনুপমের মামার এবং তার মার যে মেন্টালিটি, এখনো অনেক পরিবারের মধ্যে এই মানসিকতা কিন্তু আছে। তারা কি করেছে দেখো, বিআই পক্ষকে বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়ার জন্য এত লোক গেছে, লোক সংখ্যা যা যাওয়ার কথা ছিল তার চেয়ে এত বেশি গেছে। লেখক বলছেন যে রীতিমতো আদমশুমারি করতে হবে এবং কেরানি রাখতে হবে। কত লোক গেছে এই লোকের হিসাব রাখার জন্য একটা কেরানি রাখতে হবে, ক্লার্ক রাখতে হবে হিসাব করার জন্য। এত মানুষ গেছে, অর্থাৎ বোঝাতে চাইলেন যে অসংখ্য মানুষ, দুঃখিত, অসংখ্য মানুষ, অগণিত মানুষকে মামা এবং তার মা পাঠিয়েছেন সেই বিয়ের আসরে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে তারা যেন নাকাল হয়। কি ভয়াবহ, কি জঘন্য একটা মানসিকতা। বিআই পক্ষ যেন বিপদগ্রস্ত হয়ে যায়, এত মানুষ হঠাৎ করে গেছে, খাবার দাবার দিতে পারবে না, আয়োজন নিয়ে বিপদে পড়ে যাবে। এবং এটা মনে করে তারা ভাই এবং বোন, অনুপমের মামা এবং অনুপমের মা একযোগে বিস্তর হাসলেন। কি ডাইনির হাসি হাসলেন, কি বিকৃত একটা আনন্দ, পারভার্টেড মেন্টালিটি। দেখো যে আমার বিআই পক্ষ বিপদগ্রস্ত হবে, এত মানুষ গেছে, খাওয়াতে পারবে না, তো ফলে তারা বিকৃত আনন্দ পাচ্ছেন। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। অনেক বড় একটি বাক্য। এই বাক্যের মধ্যে লেখক শুধু একটি বিষয় জানাতে চেয়েছে যে অর্থ বা টাকা পয়সা হলেই মানুষের রুচি বা বিদ্যা বুদ্ধি বাড়ে না। রুচিশীল মার্জিত টাকা পয়সা হলেই মার্জিত রুচিশীল হওয়া যায় না। কি করেছে দেখো, ব্যান্ড নিয়েছে, বাঁশি নিয়েছে, শখের কনসার্ট, অর্থাৎ বিভিন্ন সুরের যে ঐকতান একসাথে করা, সিম্ফনি করা, সেগুলো মিলে যত প্রকার উচ্চ শব্দ আছে একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মতো। নিজে বলছেন কোন এক ধরনের সুর না, এক ধরনের আয়োজন না, সবকিছু মিলানো। টাকা আছে, টাকা পয়সার অহংকার আছে, ফলে যা যা পেয়েছেন সব ধরনের বাদ্যবাজনা, বাঁশি, ব্যান্ড, সানাই, যা কিছু আছে একসাথে এমন ভাবে বাজাচ্ছেন কিছুই বোঝা যাচ্ছে না, একটা বর্বর কোলাহলের মতো। রুচিশীল কোন আয়োজন না। বিয়েতে সানাই বাজে, খুব মৃদুমন্দ স্বরে সানাই বাজবে, ধীরে স্থিরে সবাই আন্দোলিত হবে, কারণ সুর তো আমাদেরকে সম্মোহিত করে, হিপনোটাইজ করে। কিন্তু এখানে বলছে লেখক সেই সুর তো দূরের কথা, কোন ঐকতান তো দূরের কথা, আসলে কি হয়েছে, বর্বর একটা কোলাহল, একটা নয়েজ, একটা শব্দ দূষণের মতো পরিবেশ তৈরি হচ্ছে। এবং তুলনা করছেন কি, যে এই আয়োজন সরস্বতীর পদ্মবনে যেমন মত্ত হস্তি দলিত বিদলিত করে দিয়েছিল, এই আয়োজনটাও যেন এদের এই বিয়ের বরযাত্রীর দৃশ্যটা, সেই বিয়ের সুন্দর পরিবেশটাকে যেন তছনছ করে দিচ্ছে, তার সাথে তুলনা করলেন।
লেখক বলছেন, আংটিতে হারেতে জরি জহরতে আমার শরীর যেন গহনার দোকান, নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল। কি হাস্যরসিকতা। লেখক বলছেন যে আমি যেন একটা দোকান, হার, চেন, জরি জহরত, সারা শরীরে এতভাবে গয়নাগুলো পরানো হয়েছে বরপাত্রকে, অনুপমকে, মনে হচ্ছে যে তিনি গয়নার একটা দোকান। নিলামে চড়ানো হয়েছে যে এই গয়নার দোকান কে এসে কত বিট করে দরদাম করে কত দাম দিয়ে নিতে পারে, কে কে বেশি দাম দিতে পারে। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কত পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে সঙ্গে মোকাবেলা করিতে চলিয়াছিলাম। অর্থাৎ ওই যে শো অফ করার একটা টেন্ডেন্সি, নিজেকে প্রচার করার, প্রকাশ করার ফলে এই অনুপমকে এমন ভাবে এত গয়নাগাটি, সোনা দানা, জরি জহর দিয়ে সাজানো হয়েছে, পোশাকে এমন অলংকার অলঙ্কৃত করা হয়েছে। লেখক বলছেন মনে হচ্ছে যে ওই শ্বশুর পক্ষের অর্থাৎ শম্ভুনাথ সেনের কাছে প্রমাণ করা যে তোমাদের জামাই কত মূল্যবান দেখো। আসলে ওই গায়ের পোশাকের মূল্য, এটাই কি মূল্য? প্রকৃত মূল্য তো মানুষ, মনুষ্যত্ব, তার শিক্ষা দীক্ষা, তার ব্যক্তিত্ব, ওই ভেতরের মানুষটাই হলো মূল্যবান। বাইরের যে খোলস, যে আবরণটা, সেই আবরণেরটা যে মূল্যহীন, আবরণটা যে মূল্যহীন, শেখ সাদি সেই জিনিসটা তো প্রমাণ করেই গেছেন তার এই পোশাকের গুণে। যে সেই গল্প আমরা পড়েছি ছোটবেলা থেকে, যে আমরা অনেকেই আছে বাইরের দিকটাই মূল্যবান মনে করে থাকি, কিন্তু আসলে মূল্যবান হলো ভেতরের মানুষটা। ওটাই আসল জিনিস, যে ব্যক্তি মানুষটা কেমন, তার মানবিক গুণগুলো কেমন, সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু বাইরের আমরা শুধু আড়ম্বরটা দেখি। এই যে মামার মানসিকতা, তার মার মানসিকতাটা একই বললাম, শুধু নিজের মিথ্যা যে আভিজাত্য সেটা প্রচার করার, ধন সম্পদ কত আছে এটা মানুষের সামনে প্রকাশ করার, বংশমর্যাদা দেখানোর যে একটা অহমিকা বোধ, সেটাই এখানে প্রকাশ করছেন লেখকের পোশাক পরিচ্ছদের মধ্যে। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। একে তো উঠানটাতে বরযাত্রীদের জায়গা সংকুলন হয় শক্ত, তারপরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের। ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও নিহাত ঠান্ডা, তার বিনয়টা অজস্র নয়, মুখে তো কথাই নাই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙ্গা, টাক পড়া, মিশকালো এবং বিপুল শরীর। তার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্রতা স্মিত হাস্যে গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে গোড়াতে একটা এসপার ওসপার হইয়া যাইত। বিয়ের আসরে পৌঁছে গেলেন। আমরা কল্পনায় কিন্তু দৃশ্যগুলো একটু দেখে নেব বন্ধুরা, যে একটা বরযাত্রী যাচ্ছে, অনুপম বরযাত্রী বেশে সেই গয়নার দোকানটা যেন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মেয়ের বাড়ির দিকে। পৌঁছলেন মেয়ের বাড়িতে, কানপুরে পৌঁছলো। পৌঁছার পরের দৃশ্যটা বলছে যে উঠানে যে জায়গায় আয়োজন করা হয়েছে, এত লোক জায়গা হওয়া মুশকিল, কারণ হবেই তো, যে পরিমাণে যাওয়ার কথা ছিল তার চেয়ে তো অসংখ্য বেশি মানুষ গেছে। কাজে এত মানুষের আয়োজন তো তারা ওভাবে করেনি বা করা হয়নি, ফলে জায়গা হওয়া মুশকিল। আরেকটি বিষয় বলছেন, খাবার খুব গর্জিয়াস না। মামাদের কাছে, অনুপমদের দৃষ্টিতে খাবার খুব গর্জিয়াস না, মিডিয়াম রেঞ্জের, মধ্যম মানের। তারপরে কি, আর শম্ভুনাথ সেনের বিনয়টা অজস্র না। এই জায়গাটা খুব গদগদ হচ্ছে না, যে বরপক্ষ এসছে তাদেরকে একেবারে আনন্দে গদগদ হয়ে সাদর সম্ভাষণ জানাবে, তা না। সেই জায়গায় কি হলো, লেখক বলছেন যে যদি ওই শম্ভুনাথ সেনের এক বন্ধু, উকিল বন্ধু, কালো মোটা, সেই উকিল বন্ধুটা যদি বারবার আনন্দে গদগদ হয়ে স্মিত হাস্যে একেবারে প্রত্যেককে করতাল বাজিয়ে থেকে শুরু করে বরপাত্রের বরযাত্রীদের প্রত্যেককে যদি সাদর সম্ভাষণ না জানাতেন, তাহলে লেখক বলছেন যে একটা ইস্পার উস্পার হয়ে যেত। কত সামান্য বিষয়। বরপক্ষ গেছে কনে পক্ষের বাড়িতে, তারা প্রত্যাশা করছে কনে পক্ষ আমাদেরকে সেই রকম ভাবে রাজকীয় ভাবে অভিষিক্ত করবে, রাজকীয় ভাবে আমাদেরকে বরণ করে নেবে। হ্যাঁ, তারা যথেষ্ট আয়োজন করেছে, মার্জিত রুচিশীল, তাদের রুচি অনুযায়ী যা হয়েছে সেইটুক করেছেন। কিন্তু এটাও আমার পছন্দ না যে আরো বেশি মাত্রায় স্বতঃস্ফূর্ত ভাবে অনেক বেশি সম্ভাষণে তাদেরকে অভিষিক্ত করবেন। কিন্তু সেই জিনিসটা মেকআপ করে দিয়েছে শম্ভুনাথ সেনের এক উকিল বন্ধু। যখন দেখলেন যে বরপক্ষ মাইন্ড করছে, অর্থাৎ তারা মনক্ষুণ্ণ হচ্ছে, তখন তিনি খুব বেশি মাত্রায় হাসি দিয়ে বিনয় দেখিয়ে তাদের সবাইকে সাদর সম্ভাষণ জানিয়েছেন। এরপরে কি হলো, আমি সবাই বসিবার কিছুক্ষণ পরে মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়ে লইয়া গেলেন। কি কথা হইল জানি না,
কিছুক্ষণ পরে শম্ভুনাথ বাবা আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে। ডায়লগ গুলো দেখো। বিয়ের বরযাত্রী গেল বিয়ের বাড়িতে, যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই কি হলো, ও মামা তো শম্ভুনাথ সেনের সাথে কথা বললেন। কথা বলার পরেই ওই শম্ভুনাথ সেন এসে তার হবু জামাইকে অর্থাৎ অনুপমকে বলছে, বাবাজি, সম্ভাষণটা দেখো, প্রথম সম্ভাষণ, শম্ভুনাথ সেনের প্রথম সম্ভাষণ, বাবাজি কতটা ভদ্র মার্জিত রুচিশীল। ইতিমধ্যে কিন্তু একটা অঘটন ঘটে গেছে। মামা একটা বর্বরতার পরিচয় দিয়েছেন, অসভ্যতার পরিচয় দিয়েছেন, তারপরেও কতটা ঠান্ডা মাথায় হবু জামাইকে এসে সম্ভাষণ জানাচ্ছেন, বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে। ওই বরপাত্র বরের জায়গায় বসে আছেন, ওখান থেকে একটু ভেতরে ডেকে নিচ্ছেন। ব্যাপারখানা এই, সকলের না হোক কিন্তু কোন কোন মানুষের জীবনের একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। তার ভয় তার বিহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারেন, বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলিবে না। মামার যে মানসিকতা, অনুপমের মারও যে একই মানসিকতা, যে তারা সব জায়গায় জিতবেন, নিজের স্বার্থটা পরিপূর্ণভাবে আদায় করে নেবেন, অন্য পক্ষ বাঁচুক বা মরুক। এই জন্য মামার ভয় হয়েছে যে পণের যে টাকা, যে গয়না, কত দরের কত ভরি, যা যা ঠিক হয়েছিল সেগুলো পুরোটা আগে বুঝে নেবেন। কারণ বিয়ে হয়ে গেলে পরবর্তীতে যদি দেখা যায় না পুরোটা দিতে পারেননি, তখন তো আর এটার কোনো প্রতিকার করা যাবে না, বিয়ে তো হয়ে গেছে। এই জন্য বিয়ের আগেই মামা সেই গয়নাগুলো পরখ করে নিতে চাচ্ছেন, যৌতুকের পণের যা যা ঠিক হয়েছিল সব বুঝে নিতে চাচ্ছেন বিয়ের আগেই। কি লোভী মানসিকতা, কতটা নিষ্ঠুরতা, বর্বরতা দেখো। এই জন্য শম্ভুনাথ সেনকে বলেছেন যে ওগুলো আগে আমি একটু বুঝে নেব। এখন গয়নাগুলো তো সব মেয়ের গায়ে পড়ানো, মেয়ের বাবা মেয়েকে যা দেবেন, যে গয়নাগুলো দেওয়ার কথা, এগুলো সব পড়ে মেয়েটা তো কনে এসেছে বিয়ের আসরে বসে আছে। এখন মামা বলছেন না, গয়নাগুলো আমি সব আগে পরখ করবো, এবং এই জন্য স্বর্ণকারকে, স্যাকরাকে সাথে করে নিয়ে গেছেন। কতটা অসভ্যতা, যে গয়নাগুলোর খাঁটি কিনা, সোনা যা দেবেন সেই সোনাগুলো খাঁটি কিনা সেটা পরখ করার জন্য একজন স্যাকরা সাথে করে নিয়ে গেছেন মামা। সন্দেহ করছেন যে তার মেয়েকে গয়না দিবে, যদি নকল কোনো সোনা দিয়ে দেয়, খাঁটি সোনা যদি না দেয়, ওজনে যদি কম দেয়, এই জন্য সঙ্গে পরখ করার জন্য কোষ্ঠী পাথর সহ একজন স্যাকরা নিয়ে গেছেন মামা, এবং বিয়ের আগে সেগুলো পরখ করতে চাচ্ছেন। এই হলো ঘটনা। এখন এই জন্য ওই শম্ভুনাথ সেন কি করছেন, ছেলেকে ডেকেছে অর্থাৎ অনুপমকে, যে এটা তো একটা বিব্রতকর অবস্থা। কনে এই পুরো বিয়ের আসরে গয়না পরে বসে আছে, এখন যদি গয়নাগুলো পরখ করতে হয়, ওই বিয়ের আসর থেকে, কনের গায়ের থেকে সবগুলো গয়না খুলে আনতে হবে। এটা তো রীতিমতো লজ্জা করে কি ব্যাপার, যে গয়না পরে আছেন মেয়ে, সেই মেয়ের গায়ে থেকে গয়নাগুলো সব খুলে এনে আবার পরখ করে আবার তাকে গয়না পরানো হবে। একটা বর্বরতা, একটা অসভ্যতা। এই জন্য মামা চাচ্ছেন, এখন ছেলেটা কি মনে করে, ছেলেটা আদৌ চায় কিনা, এটার জন্য শম্ভুনাথ অনুপমকে ভেতরে ডেকে নিলেন। বাড়ি ভাড়া, সওগাত, লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়া থোয়া সম্বন্ধে এই লোকটি শুধু মুখের কথার উপর ভর করা চলবে না। সেই জন্য বাড়ির স্যাকরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন। পাশের ঘরে গিয়া দেখিলাম মামা এক তক্ত বসে এবং স্যাকরা তাহার দাড়ি পাল্লা, কোষ্ঠী পাথর প্রভৃতি লইয়া মেঝে বসে আছেন। বাড়ি ভাড়া, সওগাত। সওগাত মানে ওই যে বরযাত্রী যারা গেছেন সবাইকে একটু গিফট দেওয়া, যে উপহার উপর ঢোকন দেয়া, সেগুলো, এবং লোক বিদায়, খাওয়া দাওয়া, এক কথায় বিয়ের যে সামগ্রিক আয়োজন, সেই আয়োজনটা দেখে অনুপমের মামার মনে হয়েছে যে এরা খুব বেশি বোধহয় ধনাঢ্য নয়, কাজেই যৌতুক যা ঠিক হয়েছিল এগুলো বোধহয় পরিপূর্ণভাবে দিতে নাও পারেন। এই সন্দেহ সংশয় তার মনে ছিল যে কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন হয়তো যদি পণের টাকার অঙ্ক, গয়না এগুলো পরিপূর্ণভাবে হয়তো নাও দিতে পারেন। এই কারণে তিনি সঙ্গে করে স্যাকরাকে সাথে নিয়ে গেছেন। এবং অনুপম যখন ভেতরে ঢুকলেন, দেখেন একটা তক্তপোষের উপরে মামা বসা, নিচে হলো স্যাকরা বসা, কোষ্ঠী পাথর, দাড়ি পাল্লা নিয়ে। শম্ভুনাথ বাবা আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন। ইহাতে তুমি কি বলো? ইহাতে তুমি কি বলো?
এই যে এখানেই হলো অনুপমের ব্যক্তিত্বের পরীক্ষা, পার্সোনালিটির পরীক্ষা, যে একটা রীতিমতো অসভ্য কাজ হচ্ছে। মামা বিয়ের আসর থেকে কনের গায়ে থেকে গয়না খুলে এনে পরখ করতে চাচ্ছেন, এটা সো ইনসাল্টিং একটি ব্যাপার, কনে পক্ষের জন্য অপমানজনক একটি ব্যাপার। এখন ছেলেটা যার হবু স্ত্রী হচ্ছেন কল্যাণী, হবু শ্বশুর হচ্ছেন শম্ভুনাথ, তাদের সম্মানের কথা চিন্তা করে সেই ছেলেটাকে ডিসিশন দেয়, তার মানসিকতা কি, এটা এখানে পরখ হচ্ছে, পরীক্ষা করছেন এখানে। এই জন্য অনুপমকে ডেকে জিজ্ঞেস করছেন, বাবা তুমি কি বলো, এই যে তোমার মামা বলছেন মেয়ের গায়ের থেকে গয়নাগুলো খুলে এনে এখন পরখ করবেন, তুমি কি বলো। নিশ্চিতভাবে শম্ভুনাথ সেনের প্রত্যাশা ছিল যে ছেলেটা যেহেতু আধুনিক শিক্ষায় শিক্ষিত, MA পাস, সে অন্তত নারীর মর্যাদা, এই পণ প্রথার যে বিরূপ প্রভাব, এগুলো সম্পর্কে সচেতন। সে নিশ্চয়ই এই জায়গায় বলবে যে না ঠিক আছে, বিয়ে হয়ে যাক, তারপরে দেখা যাবে, মেয়ের গায়ে থেকে এখন গয়না সব খুলে এনে পরখ করার দরকার নেই, এটা লজ্জাজনক, একটা অপমানজনক, কনের পক্ষের জন্য একটা অপমানজনক ব্যাপার। এইরকম বিষয়টাই প্রত্যাশিত ছিল শম্ভুনাথ সেনের কাছে। কিন্তু কি ঘটলো দেখো, আমি মাথা হেঁট করিয়া চুপ করিয়া রহিলাম, মাথা হেঁট করিয়া চুপ করিয়া রহিলাম। এই যে ব্যক্তিত্বহীনতা, অনুপম চরিত্রের যে ট্র্যাজিক পরিণতি, তার সবচেয়ে বড় কারণ হলো তার ব্যক্তিত্বহীনতা। আর এই ব্যক্তিত্বহীনতা তৈরি হয়েছে কিভাবে, ওই যে ছোটবেলা থেকে কোলে কোলে মানুষ হওয়া, অনুকূল প্রতিকূল পরিবেশে, সব পরিবেশে সমানভাবে অভিযোজিত না হয়ে, অ্যাডাপ্ট না করে বড় হওয়া, এই জন্য তার ভিতরে এই ব্যক্তিত্বহীনতাটা তৈরি হয়েছে। এবং এই ব্যক্তিত্বহীনতার কারণে দেখো বন্ধুরা, একটি ঘটনা কিভাবে আরেকটি ঘটনার জন্ম দেয়, একটি অঘটন কিভাবে আরো 10টি অঘটনকে বাড়িয়ে দেয়। ছোটবেলার থেকেই ব্যক্তিত্ব নিয়ে গড়ে ওঠেননি বলে তার জীবনে এই একটা চরম ট্র্যাজেডি অপেক্ষা করছে। মামা বলিলেন, ও আবার কি বলিবে, আমি যা বলিব তাই হইবে। দেখো, মামার চেয়ে মাত্র 6 বছরের ছোট, এবং সে বিয়ে করছে, তার সাথে আত্মীয়তার সম্পর্ক হচ্ছে। যিনি গর্বের সাথে বলছেন, ও কি বলবে, ও আবার কি, আমি যা বলবো তাই হবে। এই যে স্বৈরাচারী মনোভাব, একচ্ছত্র আধিপত্য এই অনুপমদের পরিবারে, এবং এটা কতটা একচ্ছত্র আধিপত্য সেটা তো আমরা শুরুতেই দেখেছি। মামাকে তুলনা করেছিলেন ফলগুর বালির সাথে, যে ওই সংসারের এক গন্ডুষ জল পাওয়া যায় না ওই বালি না সরিয়ে, অর্থাৎ মামার আদেশ নিষেধ নির্দেশের বাইরে যে, বা তার উইদাউট এনি কনসার্ন, আমরা অনুপম ওই সংসারের কিছুই নিতে পারে না। এখানেও তাই, সবার সামনে বলে দিচ্ছে, ও আবার কে, আমি যা বলবো তাই হবে। শম্ভুনাথ বাবু আমার দিকে চাহিয়া কহিলেন, সেই কথা তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে, এই সম্বন্ধে তোমার কি কিছুই বলিবার নাই। পুনর্বার জিজ্ঞেস করলেন, যেটা কি ঠিক, তোমার মামা যা বলছেন তাই, তুমি কি আসলে কিছুই বলবে না, তোমার কি কিছু বলার নেই। সুযোগ দিচ্ছেন 3 টাইমস। তৃতীয়বারের মতো জিজ্ঞেস করলেন, বাবা তোমার কি কিছু বলার নাই, সুযোগ দিলেন 3 বার। আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানালাম, এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। কি জানালেন, আমার বলার কিছু নেই, আমার বলার কিছু ছিল না। এই যে জানিয়ে দিলেন যে আমার অনধিকার, আমার অধিকারই নাই এই ব্যাপারে এখন কথা বলার, মামা যা বলবে তাই। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি। ডায়লগ গুলো দেখা বন্ধুরা, হ্যামারিং করে যাচ্ছেন, মাথায় তাদের মগজে আঘাত করে যাচ্ছেন, যে তবুও যদি বোধোদয় হয়। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি। অনুপমকে চতুর্থবারের মতো সাবধান করা, চতুর্থবারের মতো, যে দেখো যা ঘটতে যাচ্ছে এটা কিন্তু একটা অসভ্য ঘটনা, একটা অঘটন, পরিণতি ভালো হবে না। কোনো রাগ করে না, বুদ্ধির খেলা, ইন্টেলেকচুয়ালিটি দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে দেখো এখনো তুমি বোঝো ব্যাপারটা। অনুপমকে বোঝানোর চেষ্টা করছেন, একটা সুযোগ দিচ্ছেন চতুর্থবারের মতো, তার মগজে আঘাত করে বুঝিয়ে দিলেন যে এই যে দেখো আমি কিন্তু আমার মেয়ের গায়ের থেকে এখন গয়না সব খুলে আনতে যাচ্ছি। এটা শুনেও যেন অনুপমের মধ্যে বোধোদয় হয় যে ও এটা তো একটা অশোভন কাজ, বিয়ের আসরে মেয়ের গায়ের থেকে সব গয়না খুলে এনে পরীক্ষা করব, এটা চরম অসভ্যতা, এটা করা এখন ঠিক হবে না। এই ডিসিশনের জন্য চতুর্থবারের মতো জানালেন। কিন্তু কি ঘটলো, মামা বলিলেন, অনুপম এখানে কি করিবে, ও সবাই গিয়ে বসুক। শম্ভুনাথ বলিলেন, না সভায় নয়, এখানেই বসিতে হইবে। কোন কথার জোর, গলার স্বরের জোর নাই। কিন্তু শুরুতে বলছিলাম বন্ধুরা,
যে লাউড ভয়েসে কথা বললেই সে কথা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না, কথা গুরুত্বপূর্ণ হয় বক্তব্যের জোরে। তো এখানে তিনি খুব মৌনভাবে বললেন, না এখানেই বসতে হবে, কোনো চিৎকার করলেন না, শাউট করলেন না, এত বড় অঘটন ঘটতে যাচ্ছে কিচ্ছু করলেন না। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় মাথা গহনা আনিয়া তক্তপোষের উপর মিলিয়া ধরিলেন। সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমনি ভারী। সবই তার পিতামহীদের মানে দাদির আমলের। পিতামহ মানে দাদা, পিতামহী মানে দাদি। পিতামহের স্ত্রীলিঙ্গ আবার মাতামহ না কিন্তু বন্ধুরা, মাতামহ মানে নানা, মাতামহী মানে নানি। তাহলে বলছেন সবই তার পিতামহীদের আমলে, দাদির আমলের গয়না, সব মোটা ভারী, হাল ফ্যাশনের, এখনকার সূক্ষ্ম কারুকার্যের গয়না না। সেকরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিলেন, ইহার দেখিব কি, ইহাতে খাদ নাই, এমন সোনা এখানকার দিনে ব্যবহারই হয় না। সেকরা হাতে নিয়ে বললো যেটা এতটা সলিড গোল্ড, এত খাঁটি সোনা, এই যুগে এই সোনা তো পাওয়াই মুশকিল। এই বলে আসে মকর মুখ একখানা বালা একটু চাপ দিয়া দেখালো, তা বাকি আছে, একদম কাঁচা খাঁটি সোনা। মকর মুখ বালা মানে যে মকর মানে কুমির, কুমিরের মুখের মতো হা করা বালা, ওটাকে একটু চাপ দিয়ে দেখালো যে বালাটা বেঁকে যায়, একেবারে খাঁটি সোনা। মামা তখনই নোট বইয়ের গহনাগুলি ফর্দ টুকিয়া লইলেন। কি ব্যবসায়িক মানসিকতা দেখো, তার নোট বইয়ে গয়নাগুলো লিস্ট করে ফেললেন, ফর্দ করলেন, কি কি আইটেম আছে, কোনটা কি। পাছে যাহা দেখানো হলো তার কোনটা কম পড়ে, যা এখানে শো করলেন, যদি পরে আবার কম দেয়। হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণে দিবার কথা, সেগুলো সংখ্যায়, দরে এবং ভারে তার অনেক বেশি। ও কি কথা দেখো, চুক্তি যা হয়েছিল গয়না যা দেবেন তার চেয়ে এই গয়নার দরের দিক থেকে বেশি, সংখ্যায় বেশি, ভারে ওজনে বেশি, সব দিক থেকে বেশি বেশি। গহনাগুলির মধ্যে একজোড়া ইয়ারিং ছিল, মানে কানের দুল। শম্ভুনাথ সেটা সেকরার হাতে দিয়া বলিলেন, এইটা একেবারে পরখ করিয়া, একবার পরখ করিয়া দেখো। ও কি ভদ্রভাবে যে কাউকে মাস দেয়া যায় বন্ধুরা, দেখো চিৎকার চেঁচামেচি করে না, একেবারে ভদ্রভাবে কথার মার পেছে, বুদ্ধির খেলা। এইটা একবার পরখ করিয়া দেখো। একটা ইয়ারিং আলাদা ভাবে সেকরার হাতে দিলেন। সেকরা করিল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ একটা সামান্যই আছে, এটা ইমিটেশন মানে ইমিটেট করা, খুব সামান্য সোনা আছে, এটা বিলাতি জিনিস। তোমরা জানো বন্ধুরা যে ব্রিটিশ শাসিত ভারতবর্ষ, ওই সময় ইংরেজরা তো বেনিয়া, ব্রিটিশরা, ওরা ব্যবসা করার জন্য সস্তা দরের জিনিসপত্র, রংচং করা জিনিসপত্র আমাদের কাছে বিক্রি করতো। কাপড়, ফ্রানের কাপড়, এই যে সস্তা দামি গয়না, এগুলো ইমিটেশন, রংচঙা বেশি। তো ওটাই বলছে না বিলাতি মাল, মানে ইংল্যান্ডের জিনিস, হ্যাঁ ইংরেজদের জিনিস, এটাতে সোনার পরিমাণ বেশি নাই। সোমনাথ বাবু ইয়ারিং জোড়া মামার হাতে দিয়া বলিলেন, এটা আপনারাই রাখিয়া দিন, এটা আপনারা রাখিয়া দিন। মামা সেটা হাতে লইয়া দেখিলেন, এই ইয়ারিং দিয়া কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন। মামার হাতে ইয়ারিংটা, কানের দুলটাও দিলেন, যে মা আপনারা বিয়া, এটা আপনারা রেখে দেন। মামা হাতে নিয়ে দেখলো, আরে এটা দিয়েই তো আমরা কন্যাকে আশীর্বাদ করেছিলাম। অর্থাৎ তারা যেটা দিয়েছিল, অনুপমের মামা যেটা দিয়েছিল সেটা নকল, খাঁটি সোনার না। মামার মুখ লাল হইয়া উঠিল। দরিদ্র তাকে ঠকাইতে চাহিবে, কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্ভোগ হইতে বঞ্চিত হইলেন। মামা মনে মনে স্থির ছিলেন, একেবারে ডিসাইডেড ছিলেন, নিশ্চিত ছিলেন যে এই গরিব তাকে ঠকাতে চাইবে, তিনি ঠকবেন না। বারবার ঠকাতে চাইবে, তিনি বুদ্ধির জোরে জিতে যাবেন। কিন্তু উল্টাটা ঘটলো, দরিদ্রতা তাকে ঠকালেন না, বরং অপমান করে ছাড়লেন যে তারাই নকল সোনাটা দিয়েছিল। তার উপরেও কিছু পরিপাওনা জুটিল। অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম যাও, তুমি সবাই দিয়ে বসো গে। আর কি করার, অনুপমকে বলে যাও, এখন তুমি বিয়ের আসরে যে বসো। শম্ভুনাথ বলিলেন, না এখন সবাই বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই। এখনো এত বড় একটা ডিসিশন নিয়ে ফেলেছেন শম্ভুনাথ সেন, এখনো কিন্তু বুঝতেই দিচ্ছে না কি ঘটতে যাচ্ছে। শম্ভুনাথ সেন ডিসিশন নিয়ে ফেলেছেন যে যারা এত মানে অসভ্যতা করতে পারে, মেয়ে বা কন্যা পক্ষর প্রতি যাদের বিন্দু পরিমাণ শ্রদ্ধা বোধ নাই, তাদের কাছে মেয়ে বিয়ে দেবেন না। আর যে ছেলেটা একেবারে ব্যক্তিত্বহীন, নারীর মর্যাদায় বিশ্বাসী না, সেই ছেলের কাছেও তারা বিয়ে দেবেন না। শম্ভুনাথ সেন কিন্তু ডিসাইডেড ফুললি, মেয়ের সাথে পরামর্শ করেন না, নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এই ঘরে মেয়েকে দেবেন না। কিন্তু এখনো সেই কথাটা বলছেন না। আমরা হলে কিন্তু এই জায়গায় চিৎকার চেঁচামেচি করে, গালিগালাজ করে, মারপিট করে হয়তো তাড়িয়ে দিতাম, কিন্তু ভদ্রভাবে কি কথাগুলো বলছেন দেখো। বলছে, আসুন আপনাদের খাবার দিই।
মামা বলিলেন সে কি কথা, লগ্ন যে বিয়ে আগে লগ্ন তো আছে, বিয়ে সাথে হোক তারপরে তো খাওয়া। শম্ভুনাথ বললেন সেজন্য কিছু ভাবিলেন না, এই এখন উঠুন। লোকটি নিহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভেতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। এই জোর হলো ব্যক্তিত্বের জোর, সততার জোর, নৈতিকতার আদর্শের জোর। মামাকেও নিতে হইল, বরযাত্রীদেরও আহার হইয়া গেল। আয়োজনের আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলেরই তৃপ্তি হইল। সবাই খাবার দাবার খুব টেস্ট হয়েছে, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন, মন ভরে খেলো সবাই। বরযাত্রী সবাই খাওয়া দাওয়া শেষ। বরযাত্রীদের খাওয়া শেষ হলে শম্ভুনাথ বাবু আমাকে খাইতে বলিলেন। মামা বলিলেন সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া? এবার বরকে খেতে বলছে। মামা বলে না, বিয়ের আগে বর খাবে কিভাবে? এই সম্বন্ধে মামার কোন মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়ে বললেন, তুমি কি বলো, বসিয়া যাইতে দোষ কিছু আছে? এখন আর মামাকে পাত্তাই দিচ্ছেন না, কারণ শম্ভুনাথ সেন তো ডিসাইডেড বিয়ে দেবেন না। ছেলেকে বলছেন কি বলো তুমি, খেতে বসতে কোনো সমস্যা আছে? মূর্তিমতী মাতৃ আজ্ঞা স্বরূপে মামা উপস্থিত, যে মার মতো মায়ের আদেশ হিসেবে যেন মামাই মার রিপ্রেজেন্টেটিভ, এখানে মার প্রতিনিধিত্ব করছেন মামা, কাজে আমি কিভাবে মামার কথার বাইরে যাই? তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব, আমি আহারে বসিতে পারিলাম না। তখন শম্ভুনাথ বাবু আমাকে বলিলেন, আপনাদিগকে অনেক কষ্ট দিয়াছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন, রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না। এখন তবে কি বুদ্ধি দেখো, কি কতটা ঠান্ডা মাথায় বলছে, এখন তবে ডট ডট, এখন তবে। মামা তবুও বুঝতে পারছে না। মামা বলছে কি, হ্যাঁ তা চলুন সবাই, আমি তো প্রস্তুত আছি। শম্ভুনাথ বলিলেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই। মুখ দিয়ে একবার বলছেন না আমরা বিয়ে দেব না, আপনার অসভ্য বর্বর, বিয়ে দেব না, একবারও বললেন না। কথার মার পেছে বোঝাচ্ছেন যে আপনাদের গাড়ি বলে দেই, গাড়ি ডাকি। মামা আশ্চর্য হয়ে বলিলেন, ঠাট্টা করিতেছেন নাকি? শম্ভুনাথ কহিলেন, ঠাট্টা তো আপনি করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এই কথার মার পেছে সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে আপনারা আমাদেরকে আসলে অপমান করেছেন, এই অপমানের সম্পর্কটাকে আর আমি লিঙ্গার করব না, দীর্ঘস্থায়ী করব না। মামা দুই চোখ এত বড় করিয়া মিলিয়ে অবাক হইয়া রহিলেন, বিস্মিত হয়ে গেলেন মামা, যে বলে কি? শম্ভুনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। আন্ডারলাইন বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্য, যে যৌতুক প্রথার বিরুদ্ধে একজন বাবার, কন্যার বাবার কি বলিষ্ঠ অবস্থান রবীন্দ্রনাথ ঠাকুর তার এই অপরিচিত গল্পে দেখালেন। আমাকে একটি কথা বলারও তিনি আবশ্যক বোধ করিলেন না, কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেহই নই। তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছা করি না। ঝাড় লণ্ঠন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লন্ডভন্ড করিয়া বরযাত্রের দল দক্ষ যজ্ঞের পালা সারিয়া বাইর হইয়া গেল। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রোশন, চৌকিও কনসার্ট একসঙ্গে বাজিল না, এবং অভ্রের ঝাড়গুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাত দিয়া কোথায় যে মহানির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না। অনেকগুলো গুরুত্বপূর্ণ শব্দ বাক্য আছে বন্ধুরা, আজকে একদম সময় নেই, শুধু এইটুক বলি, তারা কিন্তু শেষবারের মতো অভদ্র আচরণ করে গেল।